বিশ্বভারতীর মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক শিক্ষা। আন্তর্জাতিক কথাটা তোমাদের কাছে কঠিন লাগছে, মানে আমার সঙ্গে বিদেশের ভাবনার আদান প্রদান হবে, আমার সঙ্গে এশিয়া দেশের অন্য যে দেশ আছে, ধরো জাপানের সংস্কৃতির সঙ্গে, তার শিক্ষার সঙ্গে, বা চীন দেশের সভ্যতার সঙ্গে আমাদের সভ্যতার, এইভাবে তিনি ঘুরেও বেরিয়েছেন। সেগুলিকে একত্র করে সম্মিলিত করে তিনি তৈরি করেছিলেন এই বিশ্বভারতী। আমি আগেই বললাম 1901-এ ব্রহ্মচর্য যে একটা আশ্রম তৈরি হলো, সেটাই ধীরে ধীরে পরে 1921-এ বিশ্বভারতীতে পরিণত হল। নমস্কার, সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা এসেছে। হ্যাঁ, আজকেও আমি বানান শেখাবো না, তবে আমি ভেবেছিলাম যে গতবার বা গত সপ্তাহে আমি সাবিত্রীবাই ফুলেকে নিয়ে বলেছিলাম বলে এরকম আমাদের নারী যারা মানে শিক্ষা নিকেতনে যাদের মানে আত্মত্যাগ আছে, যারা প্রকৃত শিক্ষক ছিলেন, তাদের যারা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, তাদের কথাই বলবো। হ্যাঁ, তাদের কথা বলবো, তবে আজকে নয়। কেন বলো তো? আজকে তোমরা সবাই জানো 25শে বৈশাখ। 1861 সালে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। ওনার প্রতিদিনের স্কুলে যাওয়া, স্কুলের পড়াশোনা করা, এই একঘেয়ে পড়াশোনাটা ওনার খুব একটা ভালো লাগতো না। উনি অনেক ছোট বয়স থেকেই কবিতা লিখেছেন। 14 বছর বয়সে ভানু সিংহের পদাবলী লিখেছেন। কিন্তু ওনার আরেকটা দিক আছে, যেটা উপন্যাস, নাটক, ছোট গল্প, গান, কবিতা ছাড়াও, সেটা হচ্ছে তিনি প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ। শিক্ষাবিদ কাকে বলে? যিনি শিক্ষার জন্যে নিজেকে নিয়োজিত করেন। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে একটা জ্ঞান, যে জ্ঞানটা আমার মনকে আলোকিত করে দেবে, আমার নতুন পথে চলতে সুবিধে হবে, সেইটাকেই তিনি বলেছিলেন। সেইটাকে গড়ে তোলার জন্যে তিনি ওনার ছোটবেলায় বাবার সঙ্গে যে বোলপুরে গেছিলেন, পরে ওনার বাবা সেখানে মানে 7ই পৌষ তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন, উপাসনা করেন। সেই শান্তিনিকেতন জায়গাটা ওনার সেই ছোটকাল থেকেই ভীষণ পছন্দ হয়, এবং উনি পরে যখন ওনার পরিবার নিয়ে থাকতে লাগলেন, তখন তিনি গড়ে তুললেন একটা ব্রহ্মচর্য, মানে ছোটদের, বাচ্চাদের নিয়ে একটা বিদ্যালয়। মাত্র 7 জন স্টুডেন্ট ছিল না, তার মধ্যে একজন হচ্ছে তার ছেলে রথীন্দ্রনাথ। এই ছেলে যখন বড় হয়, যখন এই ব্রহ্মচর্যটা বিশ্বভারতীতে পরিণত হয়, তখন তার উপাচার্য, মানে একদম প্রধান, ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। হঠাৎ রবীন্দ্রনাথের এটা ইচ্ছে হলো কেন? রবীন্দ্রনাথ একদম মনে করেন না এখন আমরা তোমাদের যেভাবে পড়াই, খালি পরীক্ষা, একটা নির্দিষ্ট সিলেবাস, আর কিছু জানবে না। আমাদের এখন কোকোরাল অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ, আমাদের কারিকুলামে কোকোরাল অ্যাক্টিভিটিস আছে, কিন্তু তাছাড়াও উনি প্রকৃতির সান্নিধ্যে, তপোবনের আশ্রয় এবং পাশ্চাত্যের কিছু ভাবনা নিয়ে তিনি গড়ে তুললেন তার এই আশ্রম।
আশ্রমটা ধীরে ধীরে বড় হতে লাগলো। উনি নিয়ে এলেন অনেক পণ্ডিতদের, তার মধ্যে অনেকেই আছেন, তাদের কথা আমি আরেকদিন বলবো। তবে একটা কথা বলি, যে তোমাদের অনেকের বাড়িতে হয়তো বাংলা অভিধান পরিচরণ বন্দ্যোপাধ্যায়ের আছে। তাকে বরিশাল থেকে রবীন্দ্রনাথ নিয়ে এসেছিলেন এই অভিধান লেখার জন্যে, মানে বাংলায় সংস্কৃত শব্দ বা আমাদের বাংলা শব্দ বা প্রাকৃত শব্দ নানা রকমের, বারবার বলি না তৎসম তদ্ভব, সেরকম। যাই হোক, এই বিশ্বভারতীর মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক শিক্ষা। আন্তর্জাতিক কথাটা তোমাদের কাছে কঠিন লাগছে, মানে আমার সঙ্গে বিদেশের ভাবনার আদান প্রদান হবে, আমার সঙ্গে এশিয়া দেশের অন্য যে দেশ আছে, ধরো জাপানের সংস্কৃতির সঙ্গে, তার শিক্ষার সঙ্গে, বা চীন দেশের সভ্যতার সঙ্গে আমাদের সভ্যতার, এইভাবে তিনি ঘুরেও বেরিয়েছেন। সেগুলিকে একত্র করে সম্মিলিত করে তিনি তৈরি করেছিলেন এই বিশ্বভারতী। আমি আগেই বললাম 1901-এ ব্রহ্মচর্য যে একটা আশ্রম তৈরি হলো, সেটাই ধীরে ধীরে পরে 1921-এ বিশ্বভারতীতে পরিণত হলো। মজার কথা হলো, এই বিশ্বভারতীতেই পড়াশোনা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তোমরা সত্যজিৎ রায়ের গল্প পড়ো বা সিনেমা দেখাও, উনিও এখানে পড়াশোনা করেছিলেন। অমর্ত্য সেন, যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনিও এখানে পড়াশোনা করেছিলেন, কারণ অমর্ত্য সেনের বাড়ি শান্তিনিকেতনে। এখানে মজার ব্যাপার না, যে বিশ্ববিদ্যালয় যিনি স্থাপন করলেন সেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন এবং তার ছাত্র অমর্ত্য সেনও পেলেন। এই ভাবনাগুলি, আমি তোমাদের নামগুলি বলে দিচ্ছি, তোমাদের কিউরিওসিটিতে তোমরা দেখবে, জানবে বা আমাকে জিজ্ঞেস করবে। আসলে রবীন্দ্রনাথের এই শিক্ষা প্রতিষ্ঠানের মূলে ছিল এই দেশের সঙ্গে আরেক দেশের শিক্ষা এবং সংস্কৃতির মিলন ঘটিয়ে একটা সেতু করা, তাই তিনি করেছিলেন। এবং এই বিশ্বভারতী শব্দটার অর্থ হল মা ভারতী বা বিশ্বের সমন্বয়। তাই এত বড় শিক্ষাবিদ যখন বারবার বলছেন বিদ্যাকে আমরা যদি একটা ফুটো কলসির মধ্যে ঢালতে থাকি, তাহলে যদি জল ঢালতে থাকি, জল যেমন বেরিয়ে যাবে, তখন আমাদের মনের মধ্যে বিদ্যাটা যদি কোনো কাজে না লাগে, তাহলে সেটা বেরিয়ে যাবে। তাই তাকে বহন না করে, বোঝা না করে, বাহন করে আমাদের চলতে হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। সময় আপডেটসকে আমার নমস্কার জানিয়ে বিদায়।